ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায়, কত বড় আপনার বাড়ি, তাহলে আপনি কি উত্তর দেবেন? যদি আপনার গ্রামে কিংবা শহরে আপনাকে এই প্রশ্নটা করা হয় তাহলে হয়তো আপনি আপনার এলাকার কথা বলবেন। আর যদি আপনার পাড়ায় আপনাকে এই প্রশ্নটা করা হয় তাহলে আপনি আপনার বাড়ির দিকে আঙুল দেখিয়ে বলবেন যে ওইটা আমার বাড়ি। তবে আপনি যদি অন্য কোনো শহরে চলে যান তখন সেই শহরটা আপনার কাছে বাসস্থান হয়ে উঠবে। ঠিক একইভাবে আপনি যদি অন্য কোনো রাজ্য বা দেশে চলে যান তাহলে সেই রাজ্য বা দেশটা আপনার বাসস্থান হয়ে উঠবে। ঠিক একইভাবে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ব্রহ্মাণ্ডে আপনার বাড়ি কোথায়, তাহলে আপনি কি বলবেন? আপনি সরাসরি বলবেন যে আমি সৌরজগতের বাসিন্দা, যেখানে সূর্য এবং তার চারদিকে প্রদক্ষিণরত গ্রহ আছে এবং তারই মধ্যে আমাদের একটা গ্রহ আছে। এই সম্পূর্ণ সৌরজগৎটাই আমাদের বাসস্থান। কিন্তু আপনারা কি জানেন আপনার এই বাসস্থান আসলে কতটা বিস্তৃত, অর্থাৎ কতটা বড় এই সৌরজগৎ? আমাদের সৌরজগৎ এতটাই বিশাল যে এটা 40 বছরে অতিক্রম করা সম্ভব নয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সৌরজগতের সম্পর্কে বিশদে জানাবো এবং আমাদের এই বাসস্থান কতটা বিস্তৃত সেই নিয়েও কথা বলবো। আপনারা কি জানেন বিগত 5 বিলিয়ন বছর ধরে সৌরজগৎ আমাদের বাসস্থান। এখানে পৃথিবী এবং অন্য সমস্ত গ্রহের জন্ম হয়েছে। সূর্য সৃষ্টি হওয়ার পর অবশিষ্ট ধুলো এবং গ্যাসীয় মেঘ থেকে আমাদের পৃথিবী এবং অন্যান্য উপাদান সৃষ্টি হয়েছে। তারপরে ধীরে ধীরে অন্যান্য গ্রহ এবং সেই গ্রহে বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে। তবে সমস্ত গ্রহের মধ্যে শুধুমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। বর্তমানে আমরা পৃথিবীতে কোটি কোটি প্রজাতির প্রাণী দেখতে পাই, যার মধ্যে মানব জাতিও আছে। আজ সম্পূর্ণ সৌরজগতে আমাদের থেকে উন্নত সভ্যতা আর একটাও নেই। আবার এটাও বলা যায় যে পৃথিবীতে যারা সবথেকে বেশি বুদ্ধিমান, সৌরজগতেও তারাই সবথেকে বেশি বুদ্ধিমান, কারণ সৌরজগতের মধ্যে পৃথিবীর বাইরে কোথাও প্রাণের অস্তিত্ব নেই। বর্তমান সময়ে আমরা পৃথিবীর বাইরেও অনেক কিছু অনুসন্ধান করার চেষ্টা করেছি, কিন্তু তা আমরা চাঁদকে অতিক্রম করে এগিয়ে যেতে পারিনি। পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে উপস্থিত চাঁদই হলো শেষ সীমা, যাকে আমরা আজ পর্যন্ত নিজের চোখে দেখেছি, যেখানে আমরা পৌঁছাতে পেরেছি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সৌরজগতের শেষ সীমা ওট ক্লাউডের দূরত্বের থেকে 0.000016%। মানব স্কেলে ব্যাপারটা বুঝতে গেলে অনেকটা এরকম হবে, ধরুন সৌরজগৎ 1000 কিলোমিটার বিস্তৃত, সেখানে আমরা এখনও পর্যন্ত 2 সেন্টিমিটার এলাকায় অতিক্রম করতে পেরেছি। এর মাধ্যমে আপনারা নিশ্চয় অনুমান করতে পারছেন যে সৌরজগৎ কতটা বিস্তৃত। বন্ধুরা, সৌরজগতের প্রকৃত বিস্তার সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বিগত 100 বছর ধরে আমরা মহাকাশ সম্পর্কে অনেক কিছু জেনেছি, আর এই প্রশ্নের অনুসন্ধানের জন্য আমরা 8টা গ্রহে মিশন পাঠিয়েছি, যার মধ্যে ভয়েজারকে সবথেকে গুরুত্বপূর্ণ মহাকাশযান বলে বিবেচিত করা হয়, যেটা এখনও পর্যন্ত সৌরজগতে ঘুরছে এবং প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার গতিবেগে এই মহাকাশযানটা এখন ইন্টারস্টেলার স্পেসে পৌঁছে গেছে। আজও এর উপরে সূর্যের মাধ্যাকর্ষণের প্রভাব দেখা যায়। 47 বছর ধরে ভয়েজার 1 সৌরজগতে ঘুরলেও আজ পর্যন্ত কিন্তু ওট ক্লাউডে পৌঁছাতে পারেনি। এখানে পৌঁছাতে ভয়েজার 1 এবং ভয়েজার 2 এর এখনও 300 বছরের বেশি সময় লাগবে। নাসার গবেষণা অনুযায়ী ওট ক্লাউড 1000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে শুরু করে 1 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হল সূর্য থেকে পৃথিবীর দূরত্বের সমান, যা প্রায় 15 কোটি কিলোমিটার। আজ থেকে 300 বছর পরে ভয়েজার 1 সৌরজগতের বাইরের এলাকায় প্রবেশ করবে। তারপর 40,000 বছর পর্যন্ত এই জায়গাটা অতিক্রম করতে কাটিয়ে দেবে। এত বছরে ভয়েজার 1 সূর্যের মাধ্যাকর্ষণ থেকে মুক্তি পাবে এবং ব্রহ্মাণ্ডে সারা জীবনের জন্য ঘুরতে থাকবে। ভয়েজার 1 এবং ভয়েজার 2 উভয় সৌরজগতে উপস্থিত গ্রহগুলোকে এক্সপ্লোর করার জন্য পাঠানো হয়েছিল। ভবিষ্যতে মানুষ নিজেই সৌরজগতের গ্রহগুলোতে গিয়ে এক্সপ্লোর করবে। তাহলে আগামী 100 বছরে কোনো মানুষ তার সম্পূর্ণ জীবদ্দশায় কোথায় পৌঁছাবে সেটা এবার জেনে নেব। বন্ধুরা, এক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হলো বর্তমান সময়ে রকেটের স্পিড। মহাকাশে প্রদক্ষিণরত চাঁদ এবং গ্রহকে রাতের আকাশে একে অপরের অনেক কাছাকাছি বলে মনে হলেও বাস্তবে এই দূরত্বটা কিন্তু অনেকটাই বেশি। পৃথিবী এবং চাঁদের দূরত্ব সবথেকে কম বলে ধরা হলেও এখানে পৌঁছাতে প্রায় 1 মাস সময় লাগবে। বর্তমান সময়ের আধুনিক রকেট আমাদের সরাসরি চাঁদে নিয়ে যেতে পারবে না, তাই পৃথিবীর মাধ্যাকর্ষণের সাহায্য নিয়ে এগিয়ে যেতে হবে এবং তারপর আমরা 4 লক্ষ কিলোমিটার দূরত্ব সম্পূর্ণ করতে পারব। রকেটের বেশিরভাগ ফুয়েল পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশে পৌঁছাতে গিয়েই শেষ হয়ে যায়, যার ফলে একটানা পৃথিবীকে প্রদক্ষিণ করার পরেও মাধ্যাকর্ষণের সাহায্যে এগিয়ে যায় এবং তারপর চাঁদের অরবিটে গিয়ে তাকে প্রদক্ষিণ করে নিজের স্পিড কম করে ল্যান্ডিং করে। মঙ্গল গ্রহের কথা বললে এখানে আমাদের পৌঁছাতে 7 মাস সময় লাগে।
বর্তমান সময়ে কোনো রকেট যদি প্রতি ঘন্টায় 40,000 কিলোমিটার স্পিডে আমাদের মহাকাশে নিয়ে যায়, তা আমাদের সঠিক সময় এবং সঠিক গ্রহের অ্যালাইনমেন্ট দেখতে হবে, নয়তো পুনরায় কয়েক বছর নষ্ট হবে। ভয়েজার 1 লঞ্চ করার পেছনে এই সমস্ত গ্রহের অ্যালাইনমেন্টের অনেক বড় অবদান ছিল। সেই সময় সমস্ত গ্রহ একই লাইনে অ্যালাইন ছিল, তাই ভয়েজার 1-এর পক্ষে সফল হওয়া অনেক সহজ ছিল। বিজ্ঞানীদের কাছে মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর প্ল্যান থাকলেও বৃহস্পতি এবং শনি গ্রহে যাওয়ার কথা উঠলে বিজ্ঞানীরা এখানে মানব মিশন পাঠানোর পরিকল্পনা থেকে দূরে থাকেন। এখানে শুধুমাত্র আমাদের দ্বারা বানানো প্রোবের পক্ষে মিশন সম্ভব। বৃহস্পতিতে এখনও পর্যন্ত একাধিক প্রোব পাঠানো হয়েছে। পৃথিবী এবং চাঁদের দূরত্বের 1000 গুণ যদি মঙ্গল গ্রহ হয়ে থাকে, তাহলে এই দূরত্বের 2.5 গুণ হল বৃহস্পতি। এই গ্রহ গ্যাস দ্বারা তৈরি হওয়ায় এখানে কোনো প্রোব ল্যান্ড করতে পারে না। অন্যদিকে সৌরজগতের দ্বিতীয় সবথেকে বিশাল গ্রহ হলো শনি, যেটা আমাদের থেকে অনেক দূরে আছে। ভয়েজার 1 এবং ভয়েজার 2 এখানেও মিশন করেছে, তবে শনি গ্রহে যাওয়ার সবথেকে সঠিক সুযোগ পেয়েছিল ক্যাসিনি। এই প্রোবটা 1997 সালে লঞ্চ করা হয়েছিল, যেটা 6 বছর 261 দিন পর শনি গ্রহে পৌঁছেছিল। আপনারা যদি ভেবে থাকেন যে এই মহাকাশ যানটা সরাসরি পৃথিবী থেকে শনি গ্রহে পৌঁছে গিয়েছিল, তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন। আজও আমাদের কাছে এমন কোনো রকেট নেই যেটা সরাসরি 6000 কেজি ওজনের প্রোবকে শনি গ্রহে পাঠাতে পারবে। তাই নাসা যখন ক্যাসিনি প্রোবকে শনি গ্রহে পাঠিয়েছিল, তখন একাধিক গ্রহের সাহায্য নিয়েছিল। গ্রহের মাধ্যাকর্ষণের সাহায্যে আমরা স্পেসক্রাফটের স্পিড বাড়িয়ে তাকে নির্দিষ্ট টার্গেটে খুব সহজেই পাঠাতে পারি। এখনও পর্যন্ত অনেক প্রোব বৃহস্পতি এবং শনি গ্রহে পৌঁছেছে, তবে ইউরেনাস এবং নেপচুনে শুধুমাত্র ভয়েজার 1 এবং ভয়েজার 2ই যেতে পেরেছে। 1986 সালে নাসা ভয়েজার 2 এর সাহায্যে ইউরেনাসের সবথেকে নিকটতম ছবি ক্যাপচার করেছিল। পৃথিবী থেকে 300 কোটি কিলোমিটার দূরে উপস্থিত কোনো মহাকাশযানকে এখানে পাঠানো অনেক চ্যালেঞ্জিং কাজ ছিল। এটা পৃথিবী এবং চাঁদের দূরত্বের থেকেও 7500 গুণ বেশি ছিল। আজও এই গ্রহে সরাসরি পৌঁছানো অসম্ভব। ইউরেনাস থেকে 4581 কিলোমিটার উপর থেকে যাওয়ার সময় এটা এই গ্রহের একাধিক ছবি ক্যাপচার করে এবং এর 11টা উপগ্রহকে খুঁজে বার করে। এর বায়ুমণ্ডল এবং বলয় সম্পর্কেও আমাদের অনেক কিছু তথ্য জানায়। বন্ধুরা, ভয়েজার 2 হলো এমন একমাত্র স্পেস প্রোব যেটা ইউরেনাসকে এত সামনে থেকে এক্সপ্লোর করেছিল, কারণ এখনও পর্যন্ত অন্য কোনো মহাকাশযান এই গ্রহে পৌঁছাতে পারেনি। ইউরেনাসের পরে নেপচুনকেও ভয়েজার 2 এক্সপ্লোর করেছিল। পৃথিবী থেকে 460 কোটি কিলোমিটার এবং ইউরেনাস থেকে 160 কোটি কিলোমিটার দূরে উপস্থিত নেপচুনে যাওয়ার জন্য ভয়েজার 2 ইউরেনাসের মাধ্যাকর্ষণ থেকে এগিয়ে যায়। যেখানে পৌঁছে ভয়েজার 2 নেপচুনের বিশাল উপগ্রহ টাইটানের ছবি নেয় এবং প্রথমবার তার বলয়কে খুঁজে বার করে। ভয়েজার 2 এর আগে নাসা এই বলয়ের ব্যাপারে কিছুই জানত না। এটা নেপচুনের 6টা উপগ্রহ আবিষ্কার করেছিল এবং তারপর কুইপার বেল্টের দিকে এগিয়ে যায়। 2018 সালে এটা ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে। বর্তমানে ভয়েজার প্রতি সেকেন্ডে 15.3 কিলোমিটার স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 2025 সালে পরবর্তী সময়ে এই প্রোবটা পৃথিবীতে সিগন্যাল পাঠানো বন্ধ করে দেবে এবং তারপর আমরা আর কখনো এর সঙ্গে যোগাযোগ করতে পারবো না। নেপচুনের পরে প্লুটোতেও স্পেস প্রোব পাঠানো হয়েছিল, নিউ হরাইজন। এটা 9 বছরে প্লুটোয় পৌঁছেছিল। বন্ধুরা, এইভাবে আমরা গ্রহের গ্র্যাভিটির সাহায্যে সৌরজগতের 8টা গ্রহে আমাদের মহাকাশ যানগুলো পাঠাতে সফল হয়েছি। তবে এটা এই বিশাল সৌরজগতের একটা ছোট অংশ মাত্র। প্লুটোর পরে আমাদের সৌরজগতে আর কি আছে সেই সম্পর্কে আমরা এখনও অনেক কিছুই জানি না। সৌরজগৎ এবং কুইপার বেল্টের সম্পর্কে বিশদে জানার জন্য আমাদের এমন একটা আধুনিক টেকনোলজি লঞ্চ করতে হবে, যার সাহায্যে আমাদের সোলার প্রোব অনেক স্পিডে এগিয়ে যাবে এবং সৌরজগৎকে এক্সপ্লোর করতে পারবে। সো বন্ধুরা, আজকের এই আলোচনা শোনার পর আপনি কি বুঝতে পারলেন আমাদের সৌরজগৎ আসলে কতটা বড়? সেটা আমাকে কমেন্ট করে জানান।